বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। এক্সিলেন্ট প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে আমি রাকিব ব্যাপারী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এক্সিলেন্ট প্রাইভেট প্রোগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ায় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের নাম হলো দুতরফা দাখিলা পদ্ধতি। আজকে তার প্রথম পর্ব। আজকের পর্বে আলোচনা করব দুতরফা দাখিলা পদ্ধতির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, দুতরফা কি? দুতরফা হচ্ছে সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেন সমূহ দ্বৈত সত্তায় যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। প্রিয় শিক্ষার্থীরা, হিসাবের সঠিক লেনদেন প্রণয়নের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি নির্ণয় করা হয়। এই জন্য 1494 সালে লুকা পেসোলি নামে একজন ইতালি প্রসিদ্ধ গণিতবিদ তিনি দুতরফা দাখিলা পদ্ধতির ব্যাখ্যা করেছেন। এখানে বলছে দুতরফা দাখিলা মানে দ্বৈত সত্তা, দুইজন ব্যক্তির মাধ্যমে যে লেনদেন গঠিত হয় ওই লেনদেন হচ্ছে দ্বৈত সত্তা বা দুতরফা দাখিলা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সহজে বোঝানোর স্বার্থে আমি বোর্ডে আগে থেকে লিখে রেখেছি, তোমরাও চাইলে কি করতে পারো, নোট করে নিতে পারো। এখানে দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব 5 প্রকার। দুতরফা দাখিলা পদ্ধতির মূল বিষয় হচ্ছে লেনদেন এবং হিসাব। এখানে হিসাব হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এমসিকিউ আসতে পারে যে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়? হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়, এই 5টি হিসাবের মধ্যে কোনো না কোনো লেনদেন রয়েছে। এজন্য হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়। সম্পদ এবং ব্যয়, সম্পদ এবং ব্যয় যখন বৃদ্ধি পাবে, সম্পদ এবং ব্যয় যখন বৃদ্ধি পায় তখন ডেবিট। দায়, মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থীরা, সম্পদ এবং ব্যয় যখন বৃদ্ধি পায় তখন ডেবিট। সম্পদ ব্যয় যখন বৃদ্ধি পায় তখন ডেবিট। হ্রাস পেলে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এই 5 প্রকার হিসাবের মধ্যে 2 প্রকার হিসাব, সম্পদ ব্যয় যখন বৃদ্ধি পায় তখন ডেবিট, সম্পদ ব্যয় যখন হ্রাস পায় তখন ক্রেডিট। দায়, মালিকানা সত্ত্ব, আয় যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট। হ্রাস পেলে ডেবিট। প্রিয় শিক্ষার্থীরা, এই 5 প্রকার হিসাব করতে গেলে প্রত্যেকটি ধারাবাহিকতা রয়েছে। এই ধারাবাহিকতায় দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব চক্রকে 10 ধাপে বিভক্ত করছে। যেমন লেনদেন শনাক্তকরণ, আমরা যে লেনদেনটা করব লেনদেনটা কি ধরনের তা শনাক্ত করতে হবে। তারপর লেনদেন বিশ্লেষণ, লেনদেনটা কি করতে হবে, হিসাবের বইতে বিশ্লেষণ করতে হবে। জাবেদাভুক্তকরণ, লেনদেনটাকে জাবেদা করতে হবে। 4 নম্বরে হচ্ছে খতিয়ানের স্থানান্তর, 5 নম্বরে রেওয়ামিল প্রস্তুত, 6 নম্বরে সমন্বয় দাখিলা, 7 নম্বর কার্যপত্র প্রস্তুত, 8 নম্বর আর্থিক অবস্থায় বিবরণী, 9 নম্বর সমাপনী দাখিলা, 10 নম্বর হিসাব পরবর্তী রেওয়ামিল। এই 10টি ধাপে হিসাবকে প্রস্তুত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও আরো কিছু ঘটনা আমি বোর্ডে তুলে রেখেছি। যেমন সম্পদকে সব সময় সম্পদ নামে লিখতে হবে। সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। যা একটু আগে আমরা পড়ছি যে সম্পদ অথবা ব্যয় যখন বৃদ্ধি পায় তখন কি, ডেবিট। সম্পদ এবং ব্যয় যখন বৃদ্ধি পায় তখন ডেবিট, সম্পদ ব্যয় যখন হ্রাস পায় তখন ক্রেডিট।
এই জন্য সম্পদ সব সময় সম্পদ নামে লিখতে হবে, সম্পদ বাড়লে ডেবিট এবং কমলে ক্রেডিট। তারপর হচ্ছে সকল ব্যয় বা খরচ হিসাবে ডেবিট দিকে বসে খরচকে সব সময় খরচ নামে লিখতে হবে। তারপর সকল আয় হিসাবে ক্রেডিট দিকে বসে সকল আয় হিসাবে ক্রেডিট দিকে বসে আয়কে সব সময় আয় নামে লিখতে হবে। তারপর দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় করা যায় না তাকে বলে অনাদায়ী পাওনা বা কুঋণ। প্রিয় শিক্ষার্থীরা, দেনাদারের কাছ থেকে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক। আমরা যখন পণ্য বিক্রয় করছি দাঁড়ায় বা বাকিতে, তখন দেনাদারের কাছ থেকে আমি কি করব? টাকা পাবো। আমি বিক্রেতা বিক্রয় করছি, আমি দেনাদারের কাছ থেকে কি করব? টাকা পাবো। যখন দেনাদারের কাছ থেকে টাকা আদায় করা যাবে না তখন অনাদায়ী পাওনা বা কুঋণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। তারপর আমরা দেনাদার হতে পাই, পাওনাদারকে দেই। হ্যাঁ, আমরা দেনাদারকে পাই, দেনাদার কাছ থেকে পাই, পাওনাদারকে দেই। স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত ক্ষতিকে অবচয় বলে। অবচয়, অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তি। যে কোনো সম্পত্তি ব্যবহারজনিত ক্ষতিকে বলা হয় অবচয়। তারপর হচ্ছে চেক থাকলে ব্যাংক নামে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চেক মানে হচ্ছে ব্যাংক। এজন্য প্রশ্ন যদি বলে 1,000 টাকা চেক প্রদান করা হলো, তার মানে ধরে নিতে হবে এটা ব্যাংক। আমরা হিসাবে কখনো চেক নামে লিখবো না, লিখবো ব্যাংক নামে। চেক মানে হচ্ছে ব্যাংক। তারপর হচ্ছে পণ্য দ্রব্য নামে কোনো হিসাব খোলা হয় না। প্রিয় শিক্ষার্থীরা, পণ্য দ্রব্য নামে কি হয় না? কোনো হিসাব খোলা হয় না। তারপর হচ্ছে আমার কাছে যা আসবে তা সব সময় ডেবিট। যে নামে আসবে ওই নামটাকে কি করব? ডেবিট দিকে লিখবো। আমার কাছে যা আসবে তা সব সময় ডেবিট, যে নামে আসবে ওই নামটাকে ডেবিট দিকে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার কাছ থেকে যা চলে যাবে তা ক্রেডিট, যে নামে যাবে ওই নামটাকে আমরা কি করব? ক্রেডিট দিকে লিখবো। অর্থাৎ বিপরীত, আমার কাছে যা আসবে তা ডেবিট, আমার কাছ থেকে যা চলে যাবে তা ক্রেডিট। যে নামে চলে যাবে ওই নামটাকে আমি কি করব? ক্রেডিট দিকে লিখবো। আর যে নামে আসবে ওই নামটাকে আমরা কি করব? ডেবিট দিকে লিখবো। তারপর হচ্ছে ক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে বই ফেরত। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন অনেক সময় বলে দেয় যে বই ফেরত এত টাকা, অর্থাৎ ক্রয় ফেরতের কথা কি হচ্ছে? বলা হয়েছে। এজন্য ক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে বই ফেরত। মনে রাখার বিষয়, ক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে বই ফেরত। বিক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে আন্তঃফেরত। বিক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে আন্তঃফেরত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যদি এখানে তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কি করবা? কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তীতে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।